বিস্তৃত এলাকা জুড়ে ধান গাছ রোপণ করা হয়েছে, ধানের চারা। পিছনে দেখতে পাচ্ছেন অনেকটুকু জায়গা জুড়ে বিভিন্ন জমির প্লট রয়েছে, সবগুলোতেই ধানের চারা লাগানো হয়েছে। এবং ধানের চারা শুকনো জায়গায় হয় না, ভেজা কাদামাটির ভিতরে চারা লাগাতে হয়। কিছুদিন আগে এটা কিন্তু হাল দেওয়া হচ্ছিল, তার আগে এখানে অন্য ফসল ছিল। অর্থাৎ জমির একটি বিষয় হচ্ছে মাটি একই থাকে, অবস্থান বা লোকেশনও একই থাকে, তবে পরিবর্তন হয় শুধুমাত্র ফসলের। এই একই মাটিতে 2-3 মাস আগে যে ফসল ছিল, 2-3 মাস পরে আবার এই ফসল থাকবে না, আবার নতুন কোনো ফসল হবে। এভাবেই ফসলের আবর্তন ঘটতে থাকে। কিন্তু জমি তার নিজস্ব জায়গায় থাকে, তার নিজস্ব অবস্থানে থাকে, তবে বদলায় শুধুমাত্র ফসল। এবং পিছনে এখানে দেখতে পাচ্ছেন এই অপেক্ষাকৃত নিচু জমিতে, বিশাল বড় একটি জমিতে এখানে যে সবুজ যে উদ্ভিদগুলো দেখা যাচ্ছে মাটিতে বিছিয়ে আছে, এগুলো হচ্ছে ক্ষীরা গাছ। গরমের সময় যখন তীব্র গরম থাকে, ওই সময় তপ্ত দুপুরে গ্রীষ্মের তাপদাহের ভিতরে ক্ষীরা হচ্ছে একটা পানি জাতীয় সবজি। এটা কেটে তৃষ্ণার্ত পথিক তার তৃষ্ণা নিবারণ করে, বা মানুষ এই সবজিটি পছন্দ করে। শসা এবং ক্ষীরা এরা সমজাতীয়, একই জাতীয়। এবং এই জমিতেও যখন পানি থাকে তখন এখানে কিন্তু পানি জমে থাকে নিচু, তখন এখানে ধান হয়, আবার অল্প কিছু হয়তো মাছও হয়। আবার শীতের সময় যখন এখানে পানি থাকে না, শুষ্ক থাকে, তখন এখানে কিন্তু অন্য ফসল হচ্ছে। তাহলে জমির একটা বিষয় হচ্ছে, জমি স্থান পরিবর্তন করে না, একই জায়গায় থাকে, তবে পরিবর্তন হয় শুধুমাত্র ফসলের। বিভিন্ন সময়ে, বিভিন্ন ঋতুতে, বিভিন্ন সিজনে, বিভিন্ন মাসে বিভিন্ন ফসলের চাষ হয়ে থাকে। জীবজগতে 2 শ্রেণী হয়, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ, একটা হচ্ছে প্রাণী জগৎ। প্রাণী জগৎ চলাফেরা করতে পারে, আর উদ্ভিদ জগতের সদস্য যারা, তারা নিশ্চল, স্থবির, এবং তারা নিজের খাদ্য নিজে গ্রহণ করে। এই যে উদ্ভিদগুলো দেখা যাচ্ছে, আমাদের চারপাশের সব উদ্ভিদই তার নিজের খাবার নিজে তৈরি করে, সূর্যের আলোর সহযোগে, মাটি থেকে পানি এবং অন্যান্য পুষ্টি উপাদান নিয়ে। কিন্তু প্রাণী যেমন আমরা খাবারের জন্য সবসময় উদ্ভিদের উপরে নির্ভরশীল, আমরা পরনির্ভরশীল খাবারের ক্ষেত্রে। আর উদ্ভিদ খাবারের ক্ষেত্রে স্বনির্ভর বা আত্মনির্ভরশীল, একান্তই নিজের উপরেই নিজে ডিপেন্ড করে থাকে, অন্যের কারো সাহায্য সহযোগিতার প্রয়োজন পড়ে না। এই জমিতে বিভিন্ন ফসলের চাষ হচ্ছে। এরা কিন্তু নিঃসঙ্গ, একা একা থাকে। যিনি চাষি তিনি এখানে আসেন, তাকে পরিচর্যা করেন, তারপরে রেখে চলে যান। তারা একাকী, নীরবতায়, নিভৃতে ধীরে ধীরে বড় হয়, এবং তাদেরকে আলাদা করে এসে খাবার সেভাবে খাওয়াতে হয় না। সূর্যের আলো দেওয়া লাগে, সূর্যের আলো লাগে, আর সেটা তারা নিজেরাই নেয়। আর সেচ দিতে হয়, এই যে পাশে যে নালা রয়েছে এগুলো দিয়ে পানি সেচ দিতে হয়। আর বাড়তি খাবারের জন্য একটু সার টার দিতে হয়, এগুলো দিলে বৃদ্ধিটা তাড়াতাড়ি হয়, এই জন্য সার দিতে হয়। কোনো একটা পুষ্টি উপাদানের ঘাটতি যদি মাটিতে থাকে, তাহলে সম্পূরক কোনো একটা সার বা কিছু দিলে ওই উপাদানটা তখন বৃদ্ধি পায়, তখন উদ্ভিদের খাবার গ্রহণটা সহজ হয় এবং বৃদ্ধিটা ত্বরান্বিত হয়। কারণ যারা বাণিজ্যিকভাবে চাষ করে বা অর্থের জন্যই চাষ করা হয়, সেখানে সময় একটা ব্যাপার। যত দ্রুত একটা ফসল উঠবে, তত দ্রুত আরেকটি ফসল লাগানো যাবে। এই জন্য অতিরিক্ত বৃদ্ধির জন্য এখন সার বা কীটনাশক, বিভিন্ন আধুনিক পদ্ধতি রয়েছে, যাতে করে সময়টা একটু কমের ভিতরে নিয়ে আসা গিয়েছে। কম সময়ের ভিতরে দ্রুত বৃদ্ধি বা দ্রুত উৎপাদন করা সম্ভব হয়। এই পাশটাতে দেওয়া হয়েছে ক্ষীরার গাছ, ক্ষীরা এবং শসা লাগানো হয়েছে, মাঝখান দিয়ে কিছু মিষ্টি কুমড়া রয়েছে। আর এই পাশটাতে, এই যে এই প্লটটাতে, এটাতে
মিষ্টি কুমড়াই শুধু দেয়া হয়েছে। মিষ্টি কুমড়ার ফুল এসেছে এবং বেশ কিছু মিষ্টি কুমড়া ধরে ধরে আছে। এগুলো মাচাতে দেয়া হবে না, এগুলো মাটিতেই হবে। হয়তো খড় বিছিয়ে তাদেরকে দেয়া হবে এবং সেগুলোর ভিতরে তারা ধীরে ধীরে বড় হয়ে উঠবে। বসন্তের পড়ন্ত বিকেল এখন, শীত চলে যাচ্ছে, অর্থাৎ শীত প্রায় শেষের দিকে। এখন বসন্ত পড়ে এসেছে, চলে এসেছে বসন্ত, এবং প্রকৃতির এই সময় যে একটি স্বচ্ছ রূপ, অর্থাৎ এখন কিন্তু প্রকৃতি বেশ স্বচ্ছ। স্বচ্ছ মানে আকাশটি স্বচ্ছ এবং রোদের একটা সৌন্দর্য রয়েছে। বসন্তকালের রোদ, এটি শরীরে লাগলে ভালো লাগে। গ্রীষ্মের রোদ যেমন শরীরে লাগলে মনে হয় পুড়ে যাচ্ছে, চামড়াকে পুড়িয়ে ফেলছে, এরকম মনে হয়। এই বসন্তের রোদটা সেরকম নয়। বসন্তের রোদ হচ্ছে উপভোগ্য। শীতের সকালের রোদ যেমন মিষ্টি থাকে, মানুষ এই রোদটা চায়, এই বসন্তের রোদটাও মানুষ চায়, কারণ এই সময় অল্প অল্প ঠান্ডা থাকে, শীত থাকে, তখন রোদের আলো গায়ে সহ্য হয় এবং এটা আকাঙ্ক্ষিত। মানুষ চায় যে একটু রোদটা লাগুক গায়ে, বা এটা উপভোগ করা যায়। এবং এই সময় চারপাশটা কেমন যেন একটা প্রাণবন্ত রূপ ধারণ করে। একটা মনে হয় উদ্দীপনা, একটা নতুন যৌবন, নতুন এক ধরনের সাড়া, নতুন এক ধরনের যৌবন প্রাপ্তি যেন পরিবেশের বা প্রকৃতির হয়েছে, এরকম একটা উপলব্ধি এই সময় মনে হয়। এবং বিকেলের সময়টা তো আরও বেশি উপভোগ্য, বিশেষ করে গ্রামে যদি হয়। এই যে আকাশে দু একটি পাখি উড়ে যাচ্ছে, এবং পাখির যে শব্দ, পাখির শব্দকে বলা হয় চার্পিং সাউন্ড। চার্পিং সাউন্ড বা টুইটারিং সাউন্ড। এই যে পাখি উড়ে যাচ্ছে, এই পাখি উড়ে যাওয়ার যে দৃশ্য, এটি দেখাটা, এটা একটা অপার্থিব সৌন্দর্য। এই সৌন্দর্যগুলো হচ্ছে উপলব্ধির বিষয়। সৌন্দর্য বিষয়টা হচ্ছে উপলব্ধির বিষয়। এটা দেখলে ভালো লাগবে, এটা বর্ণনার চেয়ে এইটা এক্সপেরিয়েন্স করাটা, অভিজ্ঞতাটা লাভ করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সৌন্দর্যের ক্ষেত্রে। একটা সুন্দর জিনিস দেখলে মনে যদি ভালো লাগে, যদি ভালো লাগে, তার মানে সেটা সুন্দর জিনিস, সেটা তৃপ্তি দিচ্ছে। আর কোনো কিছু দেখলে যদি বিরক্তি লাগে, তার মানে সেটা অসুন্দর জিনিস। এটাই কিন্তু সুন্দর অসুন্দরের পার্থক্য বা সংজ্ঞায়িত কিন্তু এভাবে করা যায়। সুন্দর মানেই হচ্ছে সুখদায়ক, সুন্দর মানে হচ্ছে তৃপ্তিদায়ক, এবং সুন্দর মানেই হচ্ছে যা প্রশান্তি এনে দেয়। আর কুৎসিত বিপরীত পক্ষে অন্য যে মিনিংগুলো দেওয়া হয় সেগুলো, অর্থাৎ যেটা দেখতে ভালো লাগে না, বিরক্তিকর, সেটাকে সাধারণত আমরা কুৎসিত বা অসুন্দর বলে থাকি।